আমি দশম শ্রেণী সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই পর্বের আলোচনা করছি। আমরা যদি এই বিষয়কে বা অধ্যায়কে সঠিকভাবে অনুধাবন করতে চাই, তাহলে আমরা এটাকে কতগুলি পর্বে ভেঙে নিই, তবেই এর আলোচনা সার্থকতায় পরিপূর্ণতা পাবে। আমার মনে হয় যে এই অধ্যায়ে কতগুলো বিষয় রয়েছে, সেগুলোকে একত্রিত করলে তিনটি পর্বে বিভক্ত করা যায়। 1 নম্বর পর্ব হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি। 2 নম্বর পর্বে সভা ও সমিতির যুগ, এবং 3 নম্বর পর্বে লেখায় জাতীয়তাবাদের যুগ। এর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং তার প্রকৃতি নিয়ে। আমরা এটা জানি যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর 100 বছরের মধ্যে সম্পন্ন হয়েছে একটি বিরাট যুদ্ধ, যা ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এই সিপাহী বিদ্রোহের আগে গবেষক সুশোভন চৌধুরী, SB চৌধুরী মন্তব্য করেছেন কমপক্ষে 54টি ছোট বড় বিদ্রোহ হয়েছিল। এই ছোট বড় বিদ্রোহের মধ্যে যেহেতু সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসনকে সবচেয়ে বেশি নড়িয়ে দিয়েছিল বা কাঁপিয়ে দিয়েছিল, তাই এই বিদ্রোহটা অনেক বেশি আলোচিত এবং বিতর্কিত। এই বিদ্রোহের চরিত্র, প্রকৃতি, বিতর্ক আজও বর্তমান। এখনও গবেষক মহলে এই আলোচনা বর্তমান রয়েছে যে এই বিদ্রোহের আসলে প্রকৃতিটা কী, বা অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নেচার of the revolt of 1857। আমরা মূলত এই সংঘবদ্ধতার গোড়ার কথায় এরই প্রথম পর্বের বিশ্লেষণ আজকে করছি। আমরা এটাকে আলোচনা করতে গেলে কিভাবে করব না, প্রথমে আমরা এর একটি ইন্ট্রোডাকশন বা ভূমিকা নেব। 2 নম্বরটায় দেখব যে বিভিন্ন মতামত, তা অবশ্যই ঐতিহাসিকদের। 3 নম্বরটায় যাব উপসংহার। এইটির আলোচনা আমরা এইভাবে তৈরি করতে পারি। প্রথমে আমরা যাই ইন্ট্রোডাকশন বা ভূমিকার কথা। 1857 খ্রিস্টাব্দ থেকে আর ইতিহাসটা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে 1757 এবং 1857 এই অন্তর্বর্তী 100 বছরে ব্রিটিশ শাসনের কার্যকলাপে কোনো সম্প্রদায় খুশি ছিল না। কিন্তু যে সমস্ত বিদ্রোহগুলো সম্পন্ন হয়েছিল সেগুলো ছিল আঞ্চলিক, এগুলো কোনো সর্বভারতীয় ছিল না। 1857 সালের বিদ্রোহী ছিল সর্বভারতীয় বিদ্রোহ, এবং এটি ব্রিটিশ শাসনকে আঘাত করার জন্য এটা ব্রিটিশদের কাছে একটা মস্ত বড় আঘাতস্বরূপ চিহ্নিত হওয়ায় এটা নিয়েই বিভিন্ন আলোচনা, গবেষণা, বিতর্ক সবই বর্তমান। দ্বিতীয় অংশে আমরা যাচ্ছি বিভিন্ন মতামত। প্রথমে আমরা দেখে নিই যে ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে কী মতামত দিয়েছেন। আমরা জানি ঐতিহাসিকরা, বিশেষ করে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এর বিতর্ক নিয়ে 3টি মতামত দিয়েছেন। 1 নম্বর, এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ। 2 নম্বর, জাতীয় বিদ্রোহ। 3 নম্বর, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাহলে আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় যাচ্ছি যে বিভিন্ন ঐতিহাসিক মহল এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে মূলত 3টি মতামত তুলে ধরেছেন, 1, 2 এবং 3। তা প্রথমে আমরা আলোচনা করি সিপাহী বিদ্রোহ। যে সমস্ত ঐতিহাসিক এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহই বলতে চান, কারণ আলটিমেটলি ইট ইজ স্টার্টেড বাই দ্য ইন্ডিয়ান সেফার, সেই জন্য তারা এটাকে বলেন শুধু সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ সম্পর্কে মতামত দিতে গিয়ে যেমন কিছু ইংরেজ ঐতিহাসিক আছেন, তেমন কিছু ভারতীয় ঐতিহাসিকরা আছেন। এখন দেখা যাক ইংরেজ ঐতিহাসিকরা কারা এই সম্পর্কে মতামত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে জন কে, 2 নম্বর হচ্ছে রবার্ট, 3 নম্বর হচ্ছে জন লরেন্স। এরা হলেন ইংরেজ ঐতিহাসিক। এর পাশাপাশি ভারতীয় ঐতিহাসিক হিসাবে সৈয়দ আহমেদ খান,
এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এরা বলেন এটা যেহেতু সিপাহীরা যেহেতু এটা শুরু করেছে তাই এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায়। এখন দেখা যাক এই ইংরেজ ঐতিহাসিকই হোক বা ভারতীয় ঐতিহাসিকই হোক, এরা এই সিপাহী বিদ্রোহ বলার জন্য কি কি যুক্তির অবতারণা করলেন। 1 নম্বর যুক্তি তারা দিলেন, যেহেতু এটা সিপাহীরা শুরু করেছে অতএব এটাকে সিপাহী বিদ্রোহ বলাই ভালো। 2 নম্বর তারা বললেন, যেহেতু সমস্ত শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেনি তাই একে সিপাহী বিদ্রোহ বলাই ভালো। 3 নম্বরটায় তারা বললেন, যেহেতু সামগ্রিক পর্যালোচনা করলে দেখতে পাওয়া গেছে যে এই বিদ্রোহের লক্ষ্য চরিত্র আলাদা বা এদের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না, তাই এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলাই শ্রেয়। তাই এই সমস্ত গবেষকরা এটাকে সিপাহী বিদ্রোহ ছাড়া অন্য কিছু বলতে চান না। আমরা দ্বিতীয় পয়েন্টে আসি, জাতীয় বিদ্রোহ। প্রথমে দেখে নিই জাতীয় বিদ্রোহ কারা কারা বলেছেন। এখানে আমরা পাবো বিশেষ করে যারা জাতীয় বিদ্রোহের তকমা এই বিদ্রোহকে দিতে চান তার মধ্যে উল্লেখ করা যেতে পারে J.B. নর্টন, আলেকজান্ডার ডাফ, হোমস। এরা মন্তব্য করেছেন এটাকে জাতীয় বিদ্রোহ বলা যায়। কেন বললেন? 1 নম্বর যুক্তি দিলেন কি, জাতীয়তাবাদের সংজ্ঞা যুগে যুগে পাল্টে যায়। তাহলে এখন 2020 সালে দাঁড়িয়ে এই জাতীয় বিদ্রোহের সংজ্ঞা যেরকম 1857 সালে সেরকম সংজ্ঞা নয়, তাই যুগের পরিপ্রেক্ষিতে একে বিচার বিশ্লেষণ করতে হয়। 2 নম্বর যুক্তি তারা কি দিলেন? 2 নম্বর যুক্তি তারা দিলেন, এই বিদ্রোহ ব্রিটিশ শাসনে যে ধরনের আঘাত এনেছিল এটাকে জাতীয় বিদ্রোহের তকমা দেওয়া যায় এবং সর্বভারতীয়ভাবে যে আঘাতটা তারা করেছিল এটা লক্ষণীয়। আর 3 নম্বর তারা যুক্তি দিলেন, এটা ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অংশে যেভাবে ছড়িয়ে পড়ে তাই একে জাতীয় বিদ্রোহ বলতে কোনো অসুবিধা থাকা উচিত নয়। আমরা 3 নম্বর পয়েন্টে আসছি, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার সংগ্রামের কথা S.N. সেন বা সুরেন্দ্রনাথ সেন এবং বিশেষ করে V.D. সাভারকর একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে চান। আমরা এটা জানি যে V.D. সাভারকর একজন ঐতিহাসিক এবং একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি বললেন কে কোন দৃষ্টিভঙ্গি থেকে এর বিচার বিশ্লেষণ করেছে আমার জানার প্রয়োজন নেই, কিন্তু আমি এটা জানি যে ভারতবর্ষের মানুষ যেভাবে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তাই একে ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, একে প্রথম স্বাধীনতা সংগ্রাম অবশ্যই বলা চলে। সেই জন্যই তিনি এই দাবি তুলে ধরেছেন। তবে R.C. মজুমদার দাবি করে বললেন যে এই মতের বিরুদ্ধে গিয়ে বললেন যে এটাকে সিপাহী বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম এটা কোনো মতেই বলা চলে না। তাহলে তিনি এর প্রতিবাদ করে বা এর বিরুদ্ধে যুক্তি হিসাবে তিনি তুলে ধরে বললেন যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে R.C. মজুমদার মন্তব্য করলেন যে এই বিদ্রোহ সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন যে ইট ওয়াজ one kind of revolt that must not be treated as the national of independence। তাহলে তিনি এর চরিত্রটা আমাদের সামনে কিভাবে তুলে ধরলেন? the so called first national war of independence in 1857 is neither first nor war nor a war of independence। এরই পাশাপাশি যারা মার্ক্সবাদী ঐতিহাসিক বিশেষ করে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এরা দাবি করে বললেন যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে বিচার করলে এর একটা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা চলে এবং বিশেষ করে কার্ল মার্কস নিজেও এই মতের সমর্থক। বর্তমান দিনের যারা গবেষণা করেছেন ডক্টর রণজিৎ গুহ তিনিও মনে করেন যে এটাকে এই জাতীয় বিদ্রোহের তকমা দেওয়া যেতে পারে। তাহলে আমরা এর উপসংহারটা কীভাবে টানবো? আমরা 3 নম্বর পয়েন্টে এসে পৌঁছেছি। উপসংহারটা এইভাবেই ব্যবহার করবো যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে যে আলোচনা হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রিটিশ শাসনের থেকে এর প্রকৃতি নিয়ে বিচার বিশ্লেষণ করা মুশকিল, তার কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই বক্তব্য ব্রিটিশ সরকার মেনে নিতে পারবে না। সেই জন্য বর্তমান দিনে গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে সেটা হলো যে প্রত্যেকেরই কিছু না কিছু যুক্তি আছে, কিছু না কিছু মতামত আছে, তাই কোনো মতামতকে এড়িয়ে যাওয়া চলবে না। তা সত্ত্বেও আমরা এর উপসংহারে এই C.A. বেলিকে অনুসরণ করে বলতে পারি যে এটা কী ধরনের বিদ্রোহ ছিল, এটা কোনো কৃষক বিদ্রোহ ছিল কিনা, এটা জাতীয় বিদ্রোহ না অন্য কিছু, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে এটা বলা চলে যে সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটা উল্লেখযোগ্য জায়গা নিয়েছিল এবং সেই সময় ব্রিটিশ সরকারকে ভাবতে হয়েছিল যে ভারতবর্ষে বোধহয় তাদের দিন শেষ হয়ে আসছে।
সামগ্রিক বিচার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে সিপাহীবিদ্রোহের প্রকৃতি আলোচনায় আমরা এই উপসংহারে পৌঁছাতে পারি যে যতগুলো বিদ্রোহ ব্রিটিশ শাসনে হয়েছিল, অনেক গবেষকদের কাছে এটা 29টি, অনেক গবেষকের কাছে বিশেষ করে শশীভূষণ চৌধুরীর কাছে 54টি যে বিদ্রোহগুলো আঞ্চলিক ছিল। তার মধ্যে এটি যেহেতু সর্বভারতীয় বিদ্রোহ, তাই প্রকৃতিগত দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই আলোচনা আর বিতর্ক থেকেই যাবে। এই পর্যন্তই রইল। অধ্যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হলো সভা ও সমিতির যুগ। আমরা এটা প্রত্যেকেই জানি যে এই সভা সমিতি কীভাবে সংঘবদ্ধতাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে যারা জাতীয়তাবাদী এবং রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, তারা যে সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সভা সমিতি গঠন করতে চেয়েছিলেন, সেই সভা সমিতি গঠনের পরিপ্রেক্ষিতে গবেষক অনিল সিং এই যুগকে এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ বলেছেন। এখন দেখা যাক এই সভা সমিতি যুগ এটা তৈরি হলো কেন, বা সভা সমিতিগুলো কেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো, কী কী কারণে সভা সমিতিগুলো তৈরি হয়েছিল। এক নম্বর কারণে বলা যায়, ভারতবর্ষের যারা জাতীয়তাবাদী এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশ শাসনের কাছ থেকে কিছু আদায় করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে আগাতে হবে এবং সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সেই জন্যই সভা সমিতি তৈরি করার প্রয়োজন আছে। 2 নম্বর, ভারতবর্ষের মানুষ এটা উপলব্ধি করেছিল যে এর আগে যতগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তার মধ্যে কোনো সর্বভারতীয় চরিত্র ছিল না। যেহেতু সর্বভারতীয়ভাবে ব্রিটিশদের কাছে আবেদন করা যায়নি, তাই আমরা নির্দিষ্ট জায়গা পেতে পারিনি। তাই তাদের মধ্যে এই জনসাধারণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি রাজনৈতিক দাবি দেওয়া আদায় করার যেহেতু প্রবণতা তৈরি হয়, তারই পরিপ্রেক্ষিতে তৈরি হয় বিভিন্ন জায়গায় সভা ও সমিতি। পরের পয়েন্টে আমরা আসছি যে ঊনবিংশ শতকে সভা ও সমিতি, এটা লক্ষ্য করা গেছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঊনবিংশ শতকে বেশ কিছু সভা ও সমিতি তৈরি হয়েছিল। তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় বঙ্গ ভাষা প্রকাশিকা সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা পুনা সার্বজনিক সভা। এই সমস্ত সভা সমিতি বা জমিদার সভা, এই সমস্ত সভা সমিতিগুলি ঊনবিংশ শতকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল। 3 নম্বর পয়েন্টে আমরা আসছি যে এর উদ্দেশ্য কী ছিল, কী উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে এই সভা সমিতিগুলি তৈরি হয়েছিল। 1 নম্বর পয়েন্টে বলা যায়, ভারতবর্ষের যে সমস্ত ব্যক্তি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা উপলব্ধি করেছিলেন জনসাধারণকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন এবং দাবি দেওয়া আদায় করার জন্য এই সভা সমিতিগুলির বিশেষ প্রয়োজন ছিল। 2 নম্বর, এই সভা সমিতিগুলি যে তৈরি করা হয়েছিল, তাতে করে এটা লক্ষ্য করা গেছে যে সমস্ত এলাকায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিলেন, বিশেষ করে বাংলা থেকেই প্রথম সভা সমিতি তৈরি হয়ে তারপর অন্যান্য জায়গায় সেগুলো ছড়িয়ে পড়েছিল। এই যে সামগ্রিক কার্যকলাপ, এটাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে এইভাবেই সভা সমিতি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। 3 নম্বর, এই সমস্ত সভা সমিতিগুলি সব সময় ধর্ম সংকীর্ণতা থেকে ঊর্ধ্বে উঠে একটা সর্বভারতীয় রূপ পেয়েছিল। 4 নম্বর, এটা লক্ষ্য করা গেছে যে ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষ সেই সময় যেভাবে সভা সমিতিগুলি তৈরি করতে চেয়েছিল, তাতে করে ওই সাধারণ মানুষের বক্তব্য এখানে স্থান না পেলেও এখানে যারা মধ্যবিত্ত বা এগিয়ে থাকা মানুষ, তারা তাদের বক্তব্য এমনভাবে পৌঁছায় যাতে আগামী দিনে ব্রিটিশ সরকার এই নিয়ে চিন্তাভাবনা করে। 5 নম্বর, এটা লক্ষ্য করা গেছে যে কিছু সভা সমিতি ব্রিটিশ শাসনকে প্রাধান্য দিলেও বা মেনে চললেও তারা ভেতরে কিন্তু সরকারের প্রতিটি কার্যকলাপের সমালোচনা করতে শুরু করে, যাতে করে সাধারণ মানুষ সেগুলো সম্পর্কে অবহিত হয় বা বুঝতে পারে। 6 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিটিশ শাসনের ঐক্য এবং ইংরাজি শিক্ষার প্রসার, এটিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রদেশে, বাংলা থেকে বেরিয়ে বিভিন্ন প্রদেশে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করার প্রবণতা শুরু হয়। কারণ তাতে করে এই নিজের প্রদেশের বাইরে গিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করা সম্ভব হয়, যারই ফলশ্রুতি হিসাবে 1885 খ্রিস্টাব্দে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস। এখন আমরা এই যে সভা সমিতি তৈরি হয়েছিল, যার নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, কারণ ছিল, তার পরিপ্রেক্ষিতে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করব। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা,
প্রথমে আমরা দেখে নিই বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে তৈরি হয়। এটি তৈরি হয় 1836 খ্রিস্টাব্দে। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন টাকির জমিদার কালীপ্রসন্ন রায়চৌধুরী এবং তাকে সাহায্য করেন সেই সময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এদের প্রচেষ্টায় এই 1836 সালে তৈরি হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা। এখন দেখা যাক এর প্রথম কার্যকলাপে এটা অতি গুরুত্বপূর্ণ দিক যে 1836 সালের 8ই ডিসেম্বর এর প্রথম যে সভা হয় যোগেশচন্দ্র তর্কবাগীশের সভাপতিত্বে, এটি এমন কার্যকলাপ গ্রহণ করে যেটাকে বিখ্যাত গবেষক বাগাল বলেছেন যে এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠনের কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল। এর উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর পয়েন্টে বলা যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা যেমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, সেই সঙ্গে ব্রিটিশ শাসনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি মানুষের সামনে তুলে ধরা এদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসাবে চিহ্নিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে এই সভা দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো। এখন দেখা যাক এর উপকারিতা বা কার্যকারিতা কী ছিল। 1828 খ্রিস্টাব্দে নিষ্কর জমির উপর যখন ব্রিটিশ সরকার কর আরোপ করলো, তখন বঙ্গভাষা প্রকাশিকা সভা চরমভাবে প্রতিবাদ জানিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল। কারণ সেই সময় যদি এই সভা সমিতিগুলি না থাকতো তাহলে ব্রিটিশদের যে কোনো কার্যকলাপের মধ্যে প্রতিবাদ করা সম্ভব হতো না। যেহেতু এই নিষ্কর জমির উপর কর আরোপ করা হয়, বঙ্গভাষা প্রকাশিকা সভা চরমভাবে এর প্রতিবাদ জানিয়েছিল। সবথেকে বড় কথা, এরা সেই যুগে রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি হিসাবে অন্যান্য সংগঠনগুলিকে অনেক বেশি অবহিত করতে পেরেছিল এবং এরা ব্রিটিশ শাসনের প্রাথমিক পর্বে কিছু সমর্থন জানালেও এরা কিন্তু এদের শাসনের ত্রুটি বিচ্যুতিগুলি মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়। তাই সামগ্রিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে আমরা উপসংহারাংশে এটাই বলতে পারি যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রাথমিক পর্বে ব্রিটিশ শাসনকে অনুমোদন করলেও তারা কিন্তু বেশ কিছু সমালোচনার দিক বা ব্রিটিশ শাসনের ত্রুটি বিচ্যুতি মানুষের সামনে তুলে ধরে। তাই এর প্রাথমিক বা প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে এর কার্যকলাপের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে থাকলেও এটা কিন্তু মানতেই হবে যে এই সভার গুরুত্বকে কোনো মতেই অস্বীকার করা যায় না।